Hello students, welcome to BSIJB Lord Ameliation চ্যানেল। যারা যারা ক্লাসে আছে হোপফুলি তারা আমার কথা সবাই শুনতে পাচ্ছ। সব থেকে প্রথমে তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক অনেক অভিনন্দন। এই স্বাধীনতা দিবসের বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব, যা নিয়ে আমরা সচরাচর আলোচনা করি না। ভারতের স্বাধীনতা নিয়ে বলতে গেলে অনেক জিনিস এখানে আসে, অনেক অনেক মানুষের অবদান, অনেক অনেক মানুষের বলিদান, অনেক অনেক মানুষের চোখের জল, সব কিছু ভারতবর্ষের স্বাধীনতার জন্য আছে। আজকের এই ভিডিওটা আমরা এমন কিছু মানুষের সম্বন্ধে আলোচনা করব যাদের বিষয়ে আমরা অনেকেই জানি না বা খুব একটা বেশি তাদের নিয়ে আলোচনা করি না। আমরা আজ ওমেন ফ্রিডম ফাইটার্স নিয়ে কথা বলবো, স্টোরি অফ আননোন হিরোইন অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি হিরোস বলতে কোনো মুভির নায়ককে বোঝানো হচ্ছে না, স্বাধীনতার সংগ্রামীদের কথা বলা হয়েছে যারা সেই সময়কার দিনে অনেক সংগ্রাম করেছে আমাদের জন্য, প্রতিটি ভারতবাসীর জন্য। এবার আমরা হিরোইন অর্থাৎ নায়িকাদের নিয়ে কথা বলবো, যাদের বিষয়ে খুব একটা আলোচনা হয় না। যেমন কিট্টুর রানী চিনাম্মা, তিনি জন্মগ্রহণ করেছিলেন কর্ণাটকে। কর্ণাটক কিট্টুর রানী ছিলেন, এমনকি তিনি প্রথম ব্রিটিশদের সাথে আন্দোলন শুরু করেছিলেন। আর এই আন্দোলনের কারণ ছিল কিট্টুর রানী চিনাম্মা। কিট্টুর রানী চিনাম্মা জন্মগ্রহণ করেছিলেন 1778 এবং কর্ণাটকে। তিনি 1778 খ্রিস্টাব্দে কর্ণাটকে জন্মগ্রহণ করেছিলেন। তার বিয়ে হয়েছিল মালাস রাজা দেশের সাথে। বিবাহের পর তাদের একটা সন্তান, কিন্তু আনফর্চুনেটলি সন্তানটি মারা যায়। সেই সময় যে সপ্ত বিপ্লব নীতি ছিল, যেটাকে আমরা ডক্ট্রিন অফ ল্যাপস নামে জেনে থাকি। আর এই ডক্ট্রিনের নিয়মগুলি ছিল যে যদি কোনো রাজার নিজস্ব সন্তান না থাকে তাহলে সে বাচ্চা অ্যাডপ্ট করবে, কিন্তু তার জমিদারিটা ব্রিটিশদের কাছে চলে যায়। মানে কোনো রাজার বিয়ের পর কোনো রানীর সাথে তার সন্তান হলো না, তখন সে কোনো একটা বাচ্চা অ্যাডপ্ট করতেই পারে। বাট যদি নিজেদের সন্তান না থাকে তখন তার যে জমিদারিত্বটা ছিল সেটা সমস্তটাই চলে যাবে ব্রিটিশদের হাতে। কি অদ্ভুত ছিল তাই না নিয়ম। ঠিক তখন কিট্টুর রানী আন্দোলন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এবং তিনি তার সৈন্যবাহিনী নিয়ে ব্রিটিশদের ড্যামেজ করেছিলেন। এই সময়টা ছিল 1824 খ্রিস্টাব্দ। ব্রিটিশরা ধীরে ধীরে আন্দোলন থেকে সরে যাচ্ছিল, কিন্তু ব্রিটিশরা চিনাম্মার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং চিনাম্মাকে হেরে যেতে হয়। ইনিই প্রথম ছোট্ট ফোর্স নিয়ে ব্রিটিশদের সাথে আন্দোলন শুরু করেছিলেন, আর এইভাবেই তার সাথে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশরা তাকে মেরে দেন। এবার আমরা আসি মাতঙ্গিনী হাজরা। বাংলায় সবাই আমরা এই হিরোইনের কথা জানি, কিন্তু তার অবদানটা আমরা কম বেশি অনেকেই জানি না বা তার অবদানটা ঢাকা পড়ে গেছে। মাতঙ্গিনী হাজরা তিনি গান্ধীবুড়ি নামে পরিচিত। তিনি 1905 থেকেই তিনি ছোট ছোট আন্দোলন করতে আরম্ভ করেন। সব থেকে মেজর যদি বলতে হয় তাহলে বলবো তিনি আইন ভঙ্গ নিয়ে আন্দোলন করেছিলেন। তার অনেক পরিশ্রম করতে হয়েছিল, যেটা ছিল লবণ ভঙ্গ আইন, অর্থাৎ ব্রিটিং দ্য সল্ট অ্যাক্ট 1930। এই সময় তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন এবং মাতঙ্গিনী হাজরাকে জেলে আটকে দেওয়া হয়। কারণ কি, এইসবের জন্য প্রতিবাদ করার জন্য। তখন মাতঙ্গিনী হাজরাকে ব্রিটিশরা কী করেছিলেন, জেলে ভরে দেয়। জেল থেকে 6 মাস পর মুক্ত করা হয় মাতঙ্গিনী হাজরাকে। জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করেন। এরপর তিনি আরও অনেক জায়গায় কংগ্রেসের হয়ে কাজ করতেন। তারপর আমরা আসি 1942 খ্রিস্টাব্দে। আর এই 1942 খ্রিস্টাব্দে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, তিনি এই আন্দোলনে সম্মিলন হন এবং তমলুক পুলিশ স্টেশনে গিয়ে আন্দোলন করেন। আর এই আন্দোলনের একদম প্রথম দিকে থাকার জন্য তাকে অনেক অত্যাচার শুরু করতে হয়, কিন্তু তিনি থেমে যাননি। বন্দে মাতরম তুলে স্লোগান দেন আর বলতে থাকেন সবাই একসাথে, বন্দে মাতরম। ঠিক তখন ব্রিটিশ পুলিশ গুলি চালান, আর মাতঙ্গিনী হাজরা আমাদের অত্যন্ত সাহসী নায়িকা, তিনি এই গুলি খেতে মারা যান, সাথে সাথেই মারা যান। সেই দিনটা ছিল 29শে সেপ্টেম্বর 1942। এবার আমরা আসি কনকলতা বড়ুয়া। কনকলতা বড়ুয়ার কথায় আসি আমরা। কনকলতা বড়ুয়া তিনি
বীরবালা নামেও পরিচিত ছিলেন। তিনি 1942 খ্রিস্টাব্দে যেই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, তিনি সেই আন্দোলনে একটি মহিলা রেজিমেন্ট তৈরি করেছিলেন। এবং এই যে তিনি রেজিমেন্ট তৈরি করেছিলেন, সেটা আসামের যে রিজিয়নটায় বিলং করতেন সেখানকার সমস্ত ওমেন ভলেন্টিয়াররা ছিল। তাদেরকে সবাইকে একসাথে নিয়ে তিনি একটা গ্রুপ বানিয়েছিলেন ব্রিটিশদের এগেনস্টে। তাদের মেন ইন্টেনশন ছিল আসামের যে গৌপুর পুলিশ স্টেশন রয়েছে সেখানকার ব্রিটিশ ফ্ল্যাগ খুলে দিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো। আর যখন তারা ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান দেবে, প্রথমে এখানে তারা যোগ দিয়েছিল যে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশরা তুলেছিল, তো সেটার বিরুদ্ধে তো ওরা গ্রুপ বানিয়েছিল। তো ওরা প্ল্যান করেছিল কি না, কনকলতা বড়ুয়া তিনি প্ল্যান করেছিলেন যে আসামের যে গোলপুর পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে ওরা ব্রিটিশ ফ্ল্যাগটা খুলে দিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগাবে। আর যখন তারা ইংরেজ ভারত ছাড়ো স্লোগান দিয়ে এগিয়ে যান, ঠিক তখন বীরবালা এবং তার উমেন ভলেন্টিয়ার্সদের সাথে সংঘর্ষ হয়। এটা স্বাভাবিক সংঘর্ষ তো অনেক হবে, আর ব্রিটিশদের অনেক পাওয়ার ছিল, ব্রিটিশদের তো অনেক লোকজন ছিল, আমাদের সেইভাবে লোকজন তো ব্রিটিশরা কিন্তু জিতে যায়। ব্রিটিশদের ফোর্স অনেক বেশি ছিল। ইংরেজ ভারত ছাড়ো স্লোগান দেওয়ার জন্য এখানে ফায়ার করা হয় এবং বীরবালা সেখানেই মারা যান। খুবই অল্প বয়সে মারা গিয়েছিলেন তিনি, বয়স ছিল মাত্র 18 বছর, আর 18 বছরেই তিনি মারা যান। এবার আমরা আসি লক্ষ্মী সাহগালের কথায়। তার জার্নি শুরু হয়েছিল ডক্টর ফ্রিডম ফাইটার হিসাবে। তিনি মেনলি পার্টিসিপেট করেছিলেন সিঙ্গাপুর থেকে, আর সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে দেখা হয়েছিল। এবার নেতাজি সুভাষচন্দ্র বোস হলেন এমন একজন মানুষ যিনি ভারতবর্ষকে এমন এক জায়গায় দেখতে চেয়েছিলেন, ভারতবর্ষকে যারা ভালোবাসবেন তারা তাকে দেখেও উদ্বুদ্ধ হবেন। লক্ষ্মী সাহগাল সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন তিনি ভারতবর্ষের জন্য কিছু করতে চান, আর সুভাষচন্দ্র বসু শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন। তিনি মহিলা নিয়ে একটি রেজিমেন্ট গড়ে তুলতে চেয়েছিলেন, আর এই রেজিমেন্টের নাম ছিল রানী লক্ষ্মীবাই। এই রেজিমেন্টের ক্যাপ্টেন করে দেন লক্ষ্মী সাহগালকে। এরপর থেকেই ক্যাপ্টেন লক্ষ্মী নাম হয়ে যায়। ক্যাপ্টেন লক্ষ্মীবাই 1944 খ্রিস্টাব্দে বার্মানের মাধ্যমে ভারতের নর্থ ইস্টে আক্রমণ করবে বলে ভেবেছিলেন, কিন্তু সেই সময় ভারতে যে ইম্ফল ব্যাটেল হয়েছিল সেই সময় ব্রিটিশরা পরাজিত করে না ভারতীয়দের, এবং তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। জেল থেকে বের হবার পর তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এই লক্ষ্মী সাহগালকে। আমাদের ক্যাপ্টেন লক্ষ্মী সাহগালকে জেলে ভর্তি করে দেওয়া হয়, যেহেতু তিনি পরাজিত হয়ে গিয়েছিলেন। তাকে জেলে ভর্তি করে দেওয়া হয়, আর জেল থেকে বের হয়ে যাওয়ার পর সুভাষচন্দ্র বোস কী করেন, তাকে ভারতবর্ষে পাঠিয়ে দেন। এরপর তিনি একজন ডাক্তার হিসাবে এবং একজন ক্যাপ্টেন হিসাবেও দুটো দিকেই ভারতের সেবা করেছিলেন এবং সংগ্রাম করেছিল স্বাধীনতার জন্য। তো এইভাবে ধীরে ধীরে আমাদের কাছে স্বাধীনতা এসেছিল। এর পেছনে আরও অনেক আছে, হয়তো আমি আজকে 4-5 জনের নাম বললাম, কিন্তু আরও অনেক মহিলারা আছে যারা এটার জন্য অনেক কিছু করেছিলেন। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মহাত্মা গান্ধী, এনারা তো অনেক আছে, আর এগুলো আমরা অনেকে নাম জানি, তো সেগুলো থেকে সিলেক্ট করে এগুলো করা হলো। আরও অনেক মহিলারা রয়েছেন যাদের অবদান রয়েছে প্রচুর। আজ যে আমরা ভারতবর্ষে আছি, স্বাধীনতা আছি, হয়তো আমরা পুরোপুরি স্বাধীনভাবে না থাকলেও আমরা অনেকটাভাবে স্বাধীন আছি আগের তুলনায়। তো আগের সময়কার কথা ভাবলে আমাদের হয়তো বিশ্বাসই হবে না যে এরকমও ছিল আমাদের ভারতবর্ষ, ব্রিটিশদের শাসনে কীভাবে শাসিত হতো। তো ঠিক আছে, নেক্সট ভিডিও নিয়ে আবার কথা হবে, দেখা যাক নেক্সট ভিডিও কী আসে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করতেই হবে, করে দিও। বাট কমেন্ট কিন্তু মাস্ট, কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। ওকে।